আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আমি প্রত্যেকটি ভিডিও আমার খামারে করে থাকি, কিন্তু আজকে আপনাদের নিয়ে এলাম অন্য একটি খামারে, যে খামারটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং যে এই যে খামারির স্বত্বাধিকারী মানে খামারির যে মালিক, তার সাথে আপনাদের কথা বলে দিব। উনি হচ্ছে একজন আমার পরিচিত লোক, আমাদের এই মির্জাপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের একেবারে নিকটবর্তী এই ফার্ম। আর এই ফার্মের যে পরিচালনা করে থাকে উনি একজন অতি দক্ষ খামারি বলা যায়। যেমন ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা অনেক লসের গল্প শুনেছেন, আর আমি এই কথাটি বলে থাকি যে বাংলাদেশে বর্তমান অবস্থাতে প্রায় 95% খামারি লসের মধ্যে রয়েছে। এই যে 5% খামারি লাভের মধ্যে রয়েছে, তারই মধ্যে একজন খামারির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব আজকে। আর ওই খামারটিতে আপনাদেরকে নিয়ে এলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন, তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, চলুন আমরা আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের ওই খামারি ভাইয়ের সঙ্গে। তো দর্শক, যে খামারি ভাইয়ের কথা আপনাদেরকে বলেছি, এই হচ্ছে আমাদের সেই খামারি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসলে আমি আজকে আপনার এই খামারের বাইক দিয়ে যাচ্ছিলাম, তো তাই ভাবলাম আপনার খামারটি দেখে যাই। তো সব মিলে আপনি গরু বা আপনার ব্যবসা নিয়ে আপনি এই মুহূর্তে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে আপনার কয়টি গরু আছে আপনার ফার্মে? আছে 22টি আছে আমার খামার। এই মুহূর্তে আপনার 22টি গরু আছে। তো আপনি এই 22টির মধ্যে থেকে দুধ দহন করেন কয়টি গরু? দুধ দিতেছে বর্তমান 7টি। আপনার 7টি গরু দুধ দিয়েছে, দৈনিক কত লিটার দুধ হচ্ছে? দৈনিক 80 লিটারের মতো হচ্ছে। আপনি 7টি গরু থেকে দৈনিক 80 লিটার দুধ পাচ্ছেন। আবার কিছু তো বাচ্চা আছে, বকনা আছে, ষাঁড় বাছুর আছে, সব মিলে 22টি। এর মধ্যে আবার প্রেগনেন্টও আছে। আবার কয়েকটি গাভীও আছে শুষ্ক অবস্থায়। যাই হোক, তাতে আপনার 80 লিটার দুধ বিক্রি করে কি দৈনিকের খাদ্য খরচ চলতেছে? এখন যে বর্তমান দুধের বাজারটা ভালো, সেই তুলনায় চলতেছে বর্তমানে আপনি 80 টাকা বিক্রি করতেছেন। জি 80 টাকা। 80 টাকা ইনশাল্লাহ খুব ভালো একটি দাম। 80 টাকা দুধ বিক্রি করতে পারলে গাভী লালন পালনে কিন্তু খুবই লাভজনক হওয়া সম্ভব। আর এই হচ্ছে আমাদের একজন লাভজনক খামারি, ইনি আমার পরিচিত এক ভাই। প্রায় আজ থেকে কত বছর আগে আপনি খামার শুরু করেছেন? আমি 2014 শেষের দিকে শুরু করছি, প্রায় আপনি 10 বছর। প্রায় 10 বছর। দেখেন দর্শক ভাইরা, আমাদের দেশে খামার শুরু করে 1, 2, 3 বছরের মধ্যে বেশিরভাগ খামারি বন্ধ হয়ে যায়। আর ইনি বর্তমানে 10 বছর যাবৎ জড়িত আছে। তার মানে এটি প্রমাণ হয়ে যায় যে ওনার এই ব্যবসাটির মধ্যে লাভ হচ্ছে। কারণ লাভ না হলে কিন্তু 10 বছর টিকে থাকা ওনার পক্ষে সম্ভব হতো না। তো ভাই, আপনি নাকি অনেক সবজি চাষ করেন? হ্যাঁ, সবজি আবাদ করতেছি, প্রায় আপনার 30% জমি সবজি আবাদ করতেছি। মাশাআল্লাহ, 300% জমি আপনি সবজি চাষ করতেছেন। তাহলে তো বলা যায় আপনি এই মির্জাপুর জেলার মধ্যে একজন বড় একজন কৃষি উদ্যোক্তা। হ্যাঁ, কৃষি উদ্যোক্তা। আমার স্বপ্ন এটাই যে আমি হলো যে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, যে সরকার কৃষিতে সাপোর্ট দিচ্ছে, আমরা চাইতে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, কৃষি ক্ষেত্রের জন্য আমরা সাপোর্ট দিতে পারি, আমরা সংশোধন হতে পারি। ধন্যবাদ। দেখেন, আসলে এই যে দেখেন একজন, এদেরকেই বলা যায় মূলত দেশপ্রেমিক। আসলে উনি একজন কৃষি উদ্যোক্তা। আমাদের দেশে মানুষের দৈনন্দিন চাহিদা তালিকা করলে 75 থেকে 80% পণ্যই কিন্তু উৎপাদিত হবে কৃষি বিভাগ থেকে। আর এরকম পরিশ্রমী যুবক ভাইদের হাত থেকে কৃষি পণ্য উৎপাদিত হয়ে থাকে। আসলে এরকম কৃষি উদ্যোক্তাদের যদি সরকার একটু সুদৃষ্টিতে দেখতো, তাহলে আমাদের দেশে এরকম শত শত পরিশ্রমী যুবক আজ সফলতার মুখ দেখতে পেত। তো আসলে আমাদের বর্তমান বাজার অবস্থাতে ক্যালকুলেশন করতে গেলে যে সমস্যাটি দাঁড়িয়ে যায়, আমাদের প্রত্যেকটি জিনিসের অতি দ্রব্যমূল্য। আর এই দ্রব্যমূল্য কারণিত হয়ে থাকে উৎপাদিত পণ্যের কমতির কারণে। আমরা সঠিকভাবে উৎপাদনই করতে পারি না, যার জন্য বাজারে গেলে পর্যাপ্ত জিনিস পাওয়া যায় না, আর সঠিক দামে আমরা কিনতেও পারি না। কারণ আমাদের দেশে এরকম পরিশ্রমী উদ্যোক্তার বড়ই অভাব। তো আপনার সবজি বাগানে কী কী ধরনের সবজি চাষ করে থাকেন? আমি প্রথম লাগাইছিলাম লাল শাক, পালং শাক, লাউ, তারপরে এখন লাগাইছি ফুলকপি, পাতাকপি। আচ্ছা, তাহলে ভেজিটেবল জাতীয় মানে শাকসবজি, সব ধরনের সবজি আপনি চাষ করে সব থাকেন? ধরনের সবজি আছে আলাদা মোটামুটি। তাতে আপনি সবজি চাষ করে কি কিছু লাভ পাচ্ছেন? বর্তমান বাজার তো
একেবারে কম, মানে ফুলকপিটা একবারে হ্যাঁ, এই মুহূর্তে বাজারে খাচ্ছে না। সবজির বাজার খুবই কম। আপনার তো কিন্তু উৎপাদনের খরচ কিন্তু অনেক বেশি। উৎপাদনের খরচ বেশি অনেক, কিন্তু আপনার যে পর্যাপ্ত পরিমাণ মানে বাজারের দাম সেই তুলনায় মানে আমরা ওই টাকাটা পাচ্ছি না। একটা ফুলকপি আমরা খরচ করছে প্রায় 17 টাকা 18 টাকা, আমি বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা বর্তমান যে বাজার আছে। তাহলে তো আপনার লস হচ্ছে। এখন আমাদের লস হচ্ছে। আবার কিছুদিন আগে দেখলাম একটা বিষয়, সেটা হলো যে মানুষ আন্দোলন করতেছে বাজারে তো পণ্যের দাম কেন, হ্যাঁ হ্যাঁ আন্দোলন করতেছে। এখন বর্তমান যে কৃষকরা মারা যাইতেছে, প্রত্যেকটা কৃষক ধরা খাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। এইটা কেউ কিন্তু দেখতেছে না, কোনো দেশের কোনো জনগণ দেখতেছে না, সরকারও এটা নিয়ে আলোচনা করতেছে না। এটা কিন্তু কেউ আলোচনা করতেছে না যে কৃষক কিভাবে বাঁচবে। কৃষক না বাঁচলে কি দেশ বাঁচবে? কৃষক আগে বাঁচতে হবে, তারপরে উৎপাদন হবে, জনগণ বাঁচবে। জি জি, আসলে এই যে সমস্যাটি, এই সমস্যাটি আমাদের দেশে প্রায় সব কৃষক ভাইয়ের এই ভোগান্তির মধ্যে পড়ে থাকে। দেখা গেল আপনি বললেন যে একটি ফুলকপি আপনি 10 টাকা বিক্রি করতেছেন, আর আমি 1 মাস আগে একটি ফুলকপি 120 টাকায় কিনে খাইছি। এটি হচ্ছে 1 মাসের বাজার পার্থক্য। আসলে এই পার্থক্যটা কিন্তু হয়ে থাকে সরকারের বাজার মনিটরিংয়ের গাফিলতির কারণে। কারণ একই জিনিস 1 মাসে যদি হয় 100 টাকা কেজি, আবার পরের মাসে হয়ে যায় 20 টাকা কেজি, এটি কিন্তু একটি ব্যবসায়ীকে মারাত্মকভাবে ক্ষতির দিকে ঠেলে দেয়। কারণ একটি পণ্যের যদি সঠিক বাজার নির্ধারণ করতে না পারে আর উৎপাদন খরচ নির্ধারণ করতে না পারে, তাহলে কিন্তু সে পণ্য উৎপাদন করে কখনোই লাভবান হওয়া যায় না। তো যাই হোক, আমরা চলে আসি আপনার গরু লালন পালন সম্বন্ধে। তাহলে আপনি এই যে 22টি গরু, আপনার কি কোনো শ্রমিক আছে? হ্যাঁ, আমার একজন শ্রমিক আছে। একজন শ্রমিক আছে, পাশাপাশি আপনি ওই গরুর কাজ করেন? পাশাপাশি আমি করি, আমার ওয়াইফ করে, মা হেল্প করে, আচ্ছা, মানে আপনার পুরো ফ্যামিলি থেকে ফ্যামিলি সাপোর্ট দিতেছি। আচ্ছা, ভালো লাগলো আপনার কথা শুনে। এই যে গরুর ব্যবসাটি আপনি করতেছেন, বা আমাদের দেশে আপনি খেয়াল করে দেখেন কিনা, অনেক খামারি শুরু করতে করতে 1-2 বছরের মধ্যে লস খায় এবং কি বন্ধ করে দেয়। তা আপনার কি মতামত যে কিভাবে কাজ করলে যে একটি খামারি প্রথম অবস্থায় লাভবান হওয়া সম্ভব? প্রথমত যেই খামার করো ওই ফ্যামিলিতে সবাই যদি গরুর প্রতি আগ্রহ থাকে, হ্যাঁ হ্যাঁ, আগ্রহ থাকতে যদি আগ্রহ থাকে, যেমন আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, বাবা আছে, সবারই আগ্রহ ছিল প্রথম থেকে যে আমি একটা খামার করব। পারিবারিক support ছিল। পারিবারিক সাপোর্ট যেটা সবাইকে তো আমার হেল্প করছে। হ্যাঁ বিশেষ করে আপনি যদি গরু খামার করেন, যদি আপনার যেই গরু খামার তার ওয়াইফ যদি গরুর সাপোর্ট না থাকে, বিভক্ত থাকে, তাহলে তার খামার করা সম্ভব না। মা হোক, বাড়ির বউ হোক, বাবা হোক, সাপোর্ট থাকতে হবে ফ্যামিলি। যে একটা গরু খামার করলে ওই ফ্যামিলি যদি সাপোর্ট না থাকে, সে কখনোই লাভবান হতে পারবে না বাবা। আপনার এইটা থেকে কিছু আশা করতে পারবে। কারণ আমি প্রথম শুরু করেছিলাম একটা গরু থেকে, হ্যাঁ হ্যাঁ, মাত্র 80,000 টাকা লোন নিয়ে আমি খামার শুরু করেছিলাম। আপনি প্রথমে একটি গরু দিয়ে শুরু করেছেন? একটি গরু থেকে শুরু করেছিলাম। আজকে আমার আল্লাহ পাক এই 10 বছরে 22টা গরু, বর্তমানে 22টা আছে আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে তো আপনি কিছু গরু বিক্রি করেছেন। গরু বিক্রি করছি। আমি যে বাড়িটা করছি এটা তখন আমি গরু বিক্রি তো করছি। দর্শক, আসলে এই শেডটা আমার চোখে দেখা। ওনার বাড়ি ছিল ওই পাশে। এই ধরনের বিল্ডিং জাতীয় ঘর ছিল না, সামান্য টিনের ঘর ছিল। এই গরুর ব্যবসার মাঝামাঝি পাশাপাশি উনি আমার চোখে দেখার মধ্যে। আপনার এই বিল্ডিংয়ে মোটামুটি কত টাকা খরচ হয়েছে? প্রায় 40 লাখ টাকার মতো খরচ হচ্ছে। 40 লক্ষ টাকা। তো অনেক টাকা খরচ করেছেন। আপনি এক পাশে আপনি বসবাস করতেছেন ফ্যামিলি সহ, আরেক পাশে আপনি গরু লালন পালন করতেছেন, তাই না? জি। তো আসলে এই যে একটি সুন্দর কাজের পরিকল্পনা, আসলে এরকম পরিকল্পনা ভাবে কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। কারণ দেখেন, এই যে এই বিল্ডিংটি এত সুন্দর একটি শেড নির্মাণ করেছে, যা গরুর বসবাসের জন্য স্বাস্থ্যসম্মত একটি শেড। আর এই স্বাস্থ্যসম্মত শেড নির্মাণ কিন্তু ফার্মিংয়ের শুরুতে অতি জরুরি একটি বিবেচনার বিষয়। কারণ আমরা অনেকে শেড নির্মাণও ভুল করে থাকি। আর দেখেন, একেবারে সুন্দর হাতে কলমে সুন্দরভাবে শেডটি নির্মাণ করা হয়েছে। গরুগুলো খুব আরামদায়কভাবে এখানে বসবাস করতে পারতেছে। আবার দেখুন, এই যে বাইরের রোদ লাগতেছে, এপাশেও খোলামেলা রোদ বাতাস সম্পূর্ণ কিছু এই খামারের ভিতরে বাইরের আলো বাতাস চলাচল করতে পারে। এতে করে আপনার শেডটি সম্পূর্ণ রোগমুক্ত থাকার একটি সম্ভাবনা হয়। তো তাহলে আপনার এই যে 22টি গরু আপনি লালন পালন করতেছেন, প্রতি মাসে আপনার বর্তমানে কত টাকা খাদ্য খরচ হচ্ছে? এবার একটু A to Z বলবেন, লেবার চার্জ, ইলেকট্রিসিটি বিল সব সহ আপনি কত খরচ হচ্ছে? আনুমানিক প্রায় আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। প্রতি মাসে এই ফার্মের পিছনে আপনার 1.5 লক্ষ টাকা খরচ হচ্ছে। আপনার গরু আছে 22টি, তাহলে তো আপনার দুধ থেকে আপনি কত পাচ্ছেন? দুধ থেকে মোটামুটি আমার এখন কাভার হচ্ছে। দুধে আর দৈনিকের খরচ আপনার প্রায় লেভেল হচ্ছে। লেভেল হচ্ছে। এখন দুধের বাজারটা ভালো আছে বিধায় যেমন আমাদের এই খাবারটা হচ্ছে। হ্যাঁ, দুধের বাজার কম থাকলে হতো না। না, দুধের বাজার কম থাকলে এটা আমাদের। তাহলে আপনি মাত্র 7টি গাভী দুধ দহন করে
আপনি 22টি গরু লালন পালন করতেছেন, তাহলে বাকি যে 15টি গরু সেগুলো তো কিছু কিছু উৎপাদন হচ্ছে, যেমন বাছুরগুলো বড় হচ্ছে, বকনাগুলো বড় হচ্ছে, ষাঁড়গুলো মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে, তাহলে ওই উৎপাদনটি আপনি লাভের মধ্যে আছে বলে ধারণা করা যায়। জি, এখন আমি গত বছরও কোরবানিদের মধ্যে 6.5 লক্ষ টাকা সার বিক্রি করছিলাম। 2টা ষাঁড় বিক্রি করছেন। মানে 3টে সার বিক্রি তিনটা সার। করছিলাম, 6.5 লক্ষ টাকা সার বিক্রি করছিলাম। মাঝখানে আমি কিছুদিন আগে একটা 1.5 লক্ষ টাকা একটা গরু বিক্রি করছি। আপনার বছরে প্রায় 3-4টা মানে বিক্রি করা যায় আর কি। তাহলে দেখা যায় যে আপনার যে মানে ঘাটতিটা থাকে এটা কাভার হয়ে যায়, মোটামুটি চলে আর কি, আর ফ্যামিলি চলা সম্ভব। তার মানে 22টা গরু লালন পালন করে আপনার বছরে 5-7 বা 10 লক্ষ টাকা লাভ করা সম্ভব বলে আপনি ধারণা করেন সর্বনিম্ন 6 লক্ষ টাকা মতো লাভ থাকবে বছরে। বছরে। আসলে আপনি তো অনেক পরিশ্রম করতে পারেন। আমাদের দেশে খামারিরা ভাই খামার শুরু করে এই পরিশ্রম করতে গেলে ব্যর্থ হয়ে যায়, কারণ এই কষ্টের কাজগুলো কিছুদিন পরে আর ভালো লাগে না, করতে চায় না, তখন চেষ্টা করে বাইরের থেকে লেবার এনে কাজ করাবে, তখন কিন্তু একটি গোলমালের মধ্যে পড়ে যায় আর খামারটি বন্ধ করে দিতে বাধ্য হয়। তো আসলে একজন খামারির নিজের সবগুলো কাজ জানা থাকা উচিত বা নিজের সব কাজ করার মতো সক্ষমতা থাকা উচিত, তাহলে একটি খামারকে টিকিয়ে রাখতে এবং লাভজনক অবস্থায় পৌঁছাতে সম্ভব। আপনার কি ধারণা মনে করেন আপনি? আমার ধারণা, আমি যখন শুরু করছিলাম খামারটা যখন শুরু করি, আমি কিন্তু অন্যের খামারেও কাজ করছি আচ্ছা আচ্ছা। বিনা পারিশ্রমিকে। অন্যের খামারে কাজ হ্যাঁ, করে মানে দেখে আপনি শিখছি। বিনা পরিশ্রমিকে কাজ হ্যাঁ করছেন, কাজ করছি, শুধু দেখে শিক্ষার জন্য। শিখছি, শিক্ষার জন্য দেখছি, শিখছি কোনটারে কিভাবে যত্ন করতেছে, কিভাবে ঔষধ দিতেছে, কিভাবে কোন সময় কি করা লাগে, দুধ দহনটা করতেছি, কিভাবে করতেছি, সবই আমি শিখছি। শিখার পরে আমি একটা গরু থেকে শুরু করছি, 80,000 টাকা লোন নিয়ে শুরু করছি। আমার তার মানে আপনার পুঁজি ছিল না, না, আপনি আমার একটা পুঁজি গরু ছিল না। কিনছেন, সেটিও 80,000 টাকা হ্যাঁ, লোন করে। আমার যেটা আমি খামারি হিসেবে আমার যেটা পরামর্শ সবার কাছে, সেটা হলো যে আপনি যদি খামার শুরু করেন, প্রথমে একটা ছোট গরুর থেকে শুরু করেন, মিডিয়াম থেকে, হ্যাঁ হ্যাঁ। 8-10 কেজি 12 কেজি থেকে এরকম গরু থেকে শুরু করে। যদি আপনি হাই লেভেলে যান, 20 লিটার 30 লিটার যদি যান, তাহলে ওই গরু ঠিক রাখা সম্ভব না। নতুন অবস্থায় নতুন অবস্থাতে ওইভাবে সম্ভব না। যদি আপনি এটা খামার যদি শুরু করতে চান, তাহলে প্রথমে আপনি একটা নর্মালি নরমাল মিডিয়াম ক্রস মিডিয়াম ক্রস বিটের গরু থেকে আপনি 10 লিটার 12 লিটার এরকম একটা গরু থেকে আপনি শুরু করেন। প্রথমে 2টা বা 3টাতে শুরু করেন। আর যদি নিজে কাজ না করতে পারেন এই খামারে, এই সেক্টরে যদি নিজে পরিশ্রম না করতে পারেন, তার এই সেক্টরে আসার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনার এই কথাটি একেবারে ঠিক, কারণ এই সমস্যাটি দিয়ে আমাদের দেশে প্রায় বেশিরভাগ খামারগুলোই বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? আর আপনার বকনাগুলো এগুলো তো আপনি বিক্রি করেন না, না, বকনা বিক্রি করি না। আপনার প্রত্যেকটি বকনা বাছুর একসময় গাভী হবে, সেই কাজ আপনি করেন। জি, এখন আমার খামারে যেগুলো আছে আছে হ্যাঁ। মোটামুটি সব আমার উৎপাদন মানে কিনা কোনো গাভী নেই। তো বর্তমানে আপনার খামারে যে গরু আছে এর একটিও কিনা গরু নেই, না, সব কিনা এই নেই, সব খামারে আমার খামারে উৎপাদিত। মাশাআল্লাহ, এটি খুব একটি ভালো কথা। আসলে গাভী কিনতে গেলে অনেক প্রতারিত হতে হয়, এমনকি ভালো মানের গাভী কিনে আনাও প্রায় অসম্ভব, কারণ গরু ব্যবসায়ীদের নানান প্রতারণার ফাঁদে পড়তে হয়। এভাবে ধীরে ধীরে যদি খামারে উৎপাদন করে গরু লালন পালন করা যায়, সেটি কিন্তু একটি লাভজনক অবস্থায় পৌঁছানো যায়। আসলে আপনার খামারে যে গরুটি জন্ম হবে, ওই গরুটি আপনার ফার্মে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আপনি বাইরের থেকে কিনেন, তাহলে কিন্তু ওই গরুটি অতটি উৎপাদন দিতে পারে না। তাই সবারই উচিত যে নিজের খামারে উৎপাদন করে ধীরে 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 খামার বড় করা। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে। বা আপনি তাহলে বর্তমান ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? খামার কি আরো বড় করবেন, নাকি আপনি এই 22টা বা 25টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন? ভবিষ্যতে আমার একটা পরিকল্পনা আছে। আমার নিচে আর একটা জমি আছে 35%, হ্যাঁ। ওইটাই পরিকল্পনা আছে যে ওই জায়গায় একটা খামার বড় করার একটা চিন্তা ভাবনা আছে আর কি। এখন যেভাবে আছি আমি, মোটামুটি বাড়িটা করার পরে একটু টাকা পয়সা একটু হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা লাগছে এই বাড়িতে। এটা পরিশোধ করার পরে আমার প্ল্যানিং আছে যে আমি নিচে একটা খামার করবো। আচ্ছা, এবং আপনি এই যে গাভী লালন পালন করতেছেন, আপনি কোন কোন অসুখ বা রোগের সম্মুখীন বেশিরভাগ হয়ে থাকেন, তার একটি ধারণা যদি দিতেন। আমি শুরুতে যখন শুরু করছিলাম তখন আমার মাস্টাইটিসে অনেক সমস্যা হতো। গাভীর উলান প্রদান মাস্টাইটিস। হ্যাঁ, ওই রোগটা খুব সমস্যা করতো। এখন ইদানিং আমার এই সমস্যা হচ্ছে না। আমি তো আপনি এই ব্লিচিং পাউডার ইউজ করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই রোগটা থেকে বাঁচা যায়। এখন আমার রোগ না বললেই মানে চলে যাবে এখন নেই। গাভীর খামারে আসলে মাস্টাইটিস রোগ কন্ট্রোল করতে পারলেই একটি লাভজনক খামার হওয়া সম্ভব, কারণ আমাদের দেশে 3-4 লক্ষ টাকা মূল্যের গাভী সামান্য মাস্টাইটিস রোগে নষ্ট হয়ে যায়। তাই আপনি যদি মাস্টাইটিস কন্ট্রোল করে গাভী লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু এই গাভীর সেক্টরে টিকে থাকা সম্ভব। এই কথাটি আমি আরো কয়েকটি ভিডিওতে বলেছি, তার একটি প্রমাণ আজকে আপনাদের দিলাম। এই ভাইয়ের খামারে উনি বলতেছে মাস্টাইটিস রোগ বর্তমানে আর হয় না, কারণ এক সময় হতো
তখন উনি বুঝতো না, আর এখন ম্যাস্টাইটিস রোগ কন্ট্রোলিং শিখে নিয়েছে। এখন ওনার প্রত্যেকটি গাভী ম্যাস্টাইটিস মুক্ত। আসলে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনি আমার দর্শকদের অনেক সময় দিলেন। যাই হোক, আপনার আর মূল্যবান সময় নষ্ট করবো না। পরও আপনার ফার্মে আরও কয়েকটি ভিডিও করা হবে, কারণ আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। কারণ আপনার কাছ থেকে অনেক তথ্য কিন্তু আমাদের নিতে হবে, কারণ যেহেতু আপনি একজন লাভজনক খামারি বর্তমান অবস্থাতে, তাহলে আমরা ধরে নিতে পারি আপনার কাছে অবশ্যই এই গরু লালন পালন বিষয়ক জ্ঞান আছে। আপনার সেই জ্ঞান থেকে কিছু তথ্য আমরা আমার চ্যানেলের মাধ্যমে দর্শক ভাইদেরকে বিলিয়ে দিব। তো সেটি আজকে আর সম্ভব না। তো আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আসলে এই যে খামারি ভাইয়ের সঙ্গে কথা হলো, উনি একজন দক্ষ খামারি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনাদের গরু লালন পালন বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন। তো দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আজকের কথা নয়। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।